পায়েল, মাকে জিজ্ঞেস করেছো চা খাবে কিনা? দিদি, এতে জিজ্ঞেস করার কি আছে? আমি চা বানাচ্ছি আর মাকে গিয়ে দিয়ে আসছি। পায়েল, তুমি তো জানো এখানে মায়ের অনুমতি ছাড়া কোনো রকমের কাজ হয় না। আর যদি মা এখন চা খেতে না চায় তো? আর আমায় খাবারও বানাতে হবে, এখনো রুটিও বানানো হয়নি। তুমি একটা কাজ করো, মাকে জিজ্ঞেস করে নাও মা চা খাবে কিনা। ঠিক আছে দিদি, আমি জিজ্ঞেস করে ঠিক আসছি। আছে। দেখুন মা, দিদি বলছিল যে রান্না হতে একটু দেরি লাগবে। আপনি বলে আমি এক কাপ চা করে দিই। না বৌমা, এখন চায়ের দরকার নেই। গিয়ে দেখো তো রবি ঘুম থেকে উঠেছে কিনা। আসলে মা, কালও না একটু দেরি করে এসেছে। কালকে রাত্রে? ও তো প্রত্যেক দিন রাত করে বাড়ি ফেরে বৌমা। তুমি ওকে কিছু বলো না কেন? বৌমা, ওকে ভালো করে বোঝাও, না হলে ওর ভুলের মাসুল তোমাকেই গুনতে হবে। এখন যাও, ওকে তাড়াতাড়ি উঠিয়ে দাও। ঠিক আছে মা। আমি জানি না কবে এই ছেলেটা শুধরাবে। এই ছেলেটাকে নিয়ে কি যে করবো। কি হয়েছে মা? আপনার হাত কি করে কাটলো? অনেক রক্ত পড়ছে। দিদি তাড়াতাড়ি এসো, দেখো মার হাতটা কেটে গেছে। আরে দেখি কত রক্ত পড়ছে। পায়েল, তুমি তাড়াতাড়ি কিচেন থেকে হলুদ নিয়ে এসো। পায়েল, ব্যান্ডেডও সঙ্গে নিয়ে এসো। বৌদি, হ্যাঁ। এই শুনছো? আরে উঠো না। আরে ঘুমাতে দাও না। রবি, মায়ের আঙুলটা কেটে গেছে। কি? মায়ের আঙুল কেটে গেছে? আরে তুমি কি করছিলে? সরে এখান থেকে। দেখো না কেটে কি গেছে। হয়েছে মা? কি করছো কি তুমি? ওহো, এটা সরাও। এসব কি করো বলো তো তুমি? ব্যান্ডেডটা লাগিয়ে দাও। ভগবানের অশেষ কৃপা যে তোমার ডান হাতের আঙুলটা কেটে যায়নি, না হলে পেনশন তুলতে অসুবিধা হতো। কি ধরনের কথা বলছো তুমি? এছাড়া আর কি বলবো? তোমরা তো এমন ভাবে চিৎকার করছিলে যেন আঙুল কেটে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তাও আবার ডান হাতের আঙুল। আরে সামান্য একটু কেটে গেছে, ঠিক হয়ে যাবে। হাল তোমাকে ঘুম থেকে উঠিয়ে দিল। সরে এখান থেকে। মা, এমন ছেলে হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। মা, কি হয়েছে? কিছু না, সবজি কাটতে গিয়ে মায়ের আঙুল কেটে গেছে। কি? দেখি মা, বেশি কাটেনি তো? না। চলো মা, চলো, এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আরে চলো। আরে আরে বাবা, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? আরে একটুখানি কেটেছে। আরে মা, পায়েল আর কল্পনা বাড়িতে থাকতে তোমার বাড়ির কাজ করার কি দরকার? তুমি ঘরে আরাম করো। মাকে এই কথাটা বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি আমি, আর মা তো আমার কথা কখনো শুনতে চায় না। বাবা, তুই তো বুঝিস ঘরে বসে থাকতে থাকতে আমার ভালো লাগে না। আর এমনিতেও বৌমাদের সঙ্গে কাজ করতে আমার কোনো অসুবিধে হয় না। দাদা, এই ফ্রিজটা কোথায় রাখবো? আপনারা এটাকে ওই কোনায় রেখে দিন প্লিজ। এই দোকানের জিনিস বাড়িতে এনেছিস কেন? আসলে দোকানের মালিক ভাড়া বাড়িয়ে দিয়েছে, আর কিছুদিন হলো আমার ব্যবসাও মন্দা যাচ্ছে। এই অবস্থায় খরচা সামলানো খুব মুশকিল হয়ে পড়েছে। আয় কমে যাচ্ছে আর খরচ দ্বিগুণ হয়ে গেছে। আর এই অবস্থায় ভাড়া দেওয়াটা খুব কষ্টকর হচ্ছে। তাই আমি ভাবলাম মা, কিছুদিন বাড়িতে থেকেই ব্যবসাটা করে দেখি। হ্যাঁ, যদি তারপরেও কোনো সুবিধে করতে না পারি তখন। বাবা, তুই এরকম ভেঙে পড়িস না। তুই শুধু পরিশ্রম আর সততার সঙ্গে কাজ করে যা, কোনো উপায় ঠিকই বের হবে। ঠিক আছে? ব্যাস, শুধু চেষ্টা করে যা। দেখ না, তোর বাবাকে দেখ, কত গরিব ঘরের মানুষ। পরিশ্রম আর সততার জন্যে উনি এত কিছু করতে পেরেছেন। আমি জানি মা, বাবা খুব উঁচু আদর্শের একজন সৎ অফিসার ছিলেন। এই সংসারও ওনার পেনশনের টাকাই চলে। এমনকি এই বাড়িটা উনিই বানিয়েছিলেন।
ব্যাস এটা ভেবেই আমার আরো বেশি লজ্জা করে যে যে আজও এই সংসারটা বাবার টাকাতেই চলে। বাবা এত ভাবছিস কেন তুই? বলেছি তো তুই শুধু নিষ্ঠার সঙ্গে কাজ করে যা, আর এই বাড়ির যা কিছু খরচ তো ভগবান সব ঠিক করে দেবে। মা, আমাকে ব্যাংকে যেতে হবে পেনশনটা তোলার জন্য। হ্যাঁ তুই যা নিয়ে আয়। না, আসলে ব্যাংকের পেনশন স্লিপে তোমার আঙুলের ছাপ চাই। হ্যাঁ দে আমাকে। সন্ধ্যের মধ্যে আমি টাকা তুলে বাড়িতে চলে আসব, আর সব টাকা তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি ব্যাংকে যাচ্ছি, তুমি কিন্তু ঘরে আরাম করবে। হ্যাঁ, আয় ভগবান। সত্যি তুমি দোকান বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, আর কোনো উপায়ও ছিল না। তাহলে এখন কি করবে, কিছু ভাবলে? জানি না। এভাবে কতদিন চলবে? কি? এভাবে কতদিন মায়ের সামনে টাকার জন্য হাত পাততে হবে আমাদের? আমার একদম ভালো লাগে না এসব। কল্পনা, তুমি জানো তো যে যে বাবা মারা যাওয়ার পর এই সংসারটা কিন্তু মাই সামলেছে। এখনো পর্যন্ত সংসারের সমস্ত হিসেব মাই দেখে। এই জন্য যখনই আমি মায়ের কাছে টাকা চাই, আমায় শুধু টাকার খোঁটা শোনায়। টাকা বাঁচানোর জন্য আমারও কিছু আশা আছে, ইচ্ছে আছে। এভাবে কতদিন আমরা দম আটকে বাঁচবো? কল্পনা, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আর ভালো হয় যদি তুমি এই ব্যাপারে আলোচনা না করো। টাকা টাকা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। টাকা না থাকলে একজন মানুষকে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু টাকা যদি সম্পর্কের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আমরা আপনাদের এমন একটা সত্যি আর নৃশংস ঘটনার সাক্ষী করে তুলব যেখানে টাকার লোভে মা ছেলের পবিত্র সম্পর্ক ছারখার হয়ে গেছিল। সুমতি দিদি, সুমতি দিদি তুমি কোথায়? নমস্কার কাকিমা। নমস্কার। পায়েল মা, সুমতি দিদি কোথায়? আপনি বরং বসুন, আমি মাকে ডেকে আনছি। মা, কত দেরি করলে? আমি কখন থেকে অপেক্ষা করে আছি তোমার জন্য। কি হয়েছে, বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে দিদি। একটু দরকারি কাজে আটকে পড়েছিলাম, তাই দেরি ও হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো যাওয়া যাক। কল্পনা, হ্যাঁ, বৌমা, মা? আমরা বাপু মহারাজের কাছে যাচ্ছি, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। মা, অন্ধকার হওয়ার আগে কিন্তু বাড়ি ফিরো। আর হ্যাঁ, বাইরের জল একদম খাবে না কিন্তু। হ্যাঁ, একদম বাইরে কিচ্ছু খাবো না, তুমি চিন্তা করো না, আমি বাড়িতে এসেই জল খাবো। ঠিক ঠিক আছে। আছে, চলো। মা, আমার না কিছু টাকার দরকার ছিল। আমার বান্ধবীর বিয়ে না, তাই একটু কেনাকাটা করার ছিল। মা পায়েল, আমি তোমাকে কতবার বলেছি যে বাড়ির খরচ একেবারে আলাদা, কিন্তু তোমাদের শখ আহ্লাদ পূরণ করার খরচ আমি একেবারেই দিতে পারবো না। চলো বৃন্দা। এই সমস্ত টাকা কি বুড়িটা ওপরে নিয়ে যাবে? বিয়ের সময় তো খুব মিষ্টি মিষ্টি কথা বলেছিল। হ্যাঁ, বৌমা না, মেয়ে বানিয়ে রাখবো। আর এখন দেখো, বৌমা তো ছাড়ো, বাড়ির কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে। একে তো ছেলে নিষ্কর্মা, আর তার উপর ওর বুড়ি মাটা, যে কিনা নিজের ছেলেকে শিক্ষা দিতে পারেনি, আর আমাকে বলছে বৌমা একটু না ছেলেটাকে দেখে রেখো। আরে নিজের স্বামীকে ওপরে পাঠিয়ে দিয়ে এখন ওনার পেনশনের টাকাতে ফুর্তি করছে। পায়েল, দিদি, কি উল্টোপাল্টা বকছো তখন থেকে? দিদি, কিচ্ছু না। আমি সব শুনতে পেয়েছি পায়েল। এরকম ধারণা তোমার এই বাড়ির জন্য, মায়ের জন্য? তাহলে কি করব দিদি, তুমিই বলো। স্বামী কিনা যে টাকা কামায় না, আর এমন একজন শাশুড়ি যে কিনা কথা শুনিয়ে শুনিয়ে আমার শ্বাসটাই বন্ধ করে দিল। মায়ের কাছে টাকা চাইতে আমার একদম ভালো লাগে না, মনে হয় আমি যেন ভিক্ষা করছি। দেখো, ভালো তো আমারও লাগে না পায়েল,
কিন্তু এই রকম কথা বলা, ছাড়ো না দিদি, আমি জানি যে রাগ তো তোমারও খুব হয়, কিন্তু তুমি সাধু হওয়ার নাটকটা বেশ ভালোই করো, আর আমি তো সেটা পারি না। তাই জন্যই তো নিজের মতো করে বকবক করে এভাবে রাগটা কমাই। আচ্ছা যদি মা তোমার কথাগুলো শুনে নিত তাহলে? তাহলে আর কি হতো, আমার কথা শুনে নিত আর হার্ট অ্যাটাক করে বুড়ি মরেই যেত। পায়েল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। একটু ভাবো, যদি এই বুড়ির কিছু হয়ে যায় তো পেনশনটাও পাবো না, আর ভালোভাবে খাওয়া দাওয়াও ভুলে যেতে হবে। তো প্রার্থনা করো এই বুড়ি যেন বেঁচে থাকে, যেন না মরে। দিদি, আরে পায়েল, আরে দরজা খোলো। আরে সবাই মরে গেছো নাকি? খোলো দরজাটা। মা, পায়েল, আরে দরজা খোলো। আরে আমার সোনা মা। আরে আবার মা, মদ খেয়েছিস? আমার বন্ধুর জন্মদিন ছিল। মা, মা একটা কথা আছে মা, 2000 টাকা দাও না মা। গত সপ্তাহে তো দাদা টাকা তুলে এনেছে মা, দাও না। ওসব বাড়ির খরচের জন্য, তোর ফুর্তির জন্য নয়। ফুর্তি? না তাহলে তুমি টাকা দেবে না? না, দেবে না তুমি তো? না দেবো না। ঠিক আছে, যা দেবে না গিয়ে তো? শুয়ে পড়, যা। দেবে না তো? ঠিক আছে, আমি 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 নিয়ে নেব টাকা। তুই টাকা কোথেকে পাস দেখি। ছাড় আমার ব্যাগ, ছাড় মা, আমার ব্যাগ, মা, মা, ছাড়। নিতে দাও না তোকে আমি টাকা। এক কানা করিও মা, দেবো না। টাকা দাও মা। না, দেবো না। মা আমাকে টাকা দাও। ছাড়। মা আমাকে টাকা দেবো দাও। না, আমি দেবো না এই মা, ব্যাগ। আমাকে ছাড়, টাকা ছাড়। দাও। আমি ছেড়ে দে, মা। ছেড়ে দে তুই আমার ব্যাগ। মা, বলছি আমাকে না, তুই টাকা ছেড়ে দে। দাও মা। মা, রাজেশ, মা, আরে টাকা দাও। রাজেশ। টাকা দাও দেবো মা। না, মা, দেবো না তোকে। মা। তুই ছেড়ে দে রাজেশ। মা, ছাড়ো এটা। মা, ছাড়ো এটা। টাকা? অনেক টাকা আছে। এটা তুমি কি করেছো? মা, অনেক টাকা, তাও দিচ্ছিল না। মা, মা, টাকা মা, টাকা। আরে মা, এ কি হলো? মায়ের কি হয়েছে? মা, 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 মা ওঠো মা। মা, কি হয়েছে তোমার মা? আমি ডক্টরকে ফোন করছি। তার কোনো দরকার নেই। মার নেই। মা, মা, রবি, এটা তুই কি করলি রবি? তুই মাকে মেরে ফেললি? আরে আমি মারিনি, মরে গেছে বুড়িটা। রবি, তুই মাকে মেরে ফেলেছিস। দাদা, 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 ভুল হয়ে গেছে দাদা। শুধু ভুল নয় রবি, অপরাধ করেছিস তুই, অপরাধ। যে মা তোকে এত কষ্ট করে বড় করেছে তুই তাকেই মেরে ফেললি রবি। দাদা ক্ষমা করে দাও আমাকে দাদা। দাদা, আমি ভুল করে ফেলেছি। এখন আমার সামনে হাত জোর করে কি হবে? হ্যাঁ? আমি কি করতে পারবো? এবার যা কিছু বলার আছে তুই পুলিশের সামনে গিয়েই বল। না দাদা, না দাদা। শোনো, আমার কথা শোনো তুমি। যদি পুলিশ জানতে পেরে যায় তো? দাদা, দাদা, পুলিশ রবিকে নিয়ে যাবে। আপনি তো বড়, আপনি কিছু একটা করুন প্লিজ। পায়েল, আমি কি করতে পারি? এখন যা কিছু করার পুলিশই করবে। না দাদা, যদি পুলিশ চলে আসে না তাহলে রবির জেল হয়ে যাবে, আর আমাদের বাড়ির সম্মানের কথা একটু ভাবুন। আর মা চলে যাওয়ার সাথে সাথে তো পেনশনও বন্ধ হয়ে যাবে, বাড়ির খরচ চালানোটাও তো মুশকিল হয়ে যাবে দাদা। আমি কি বলছি রাজেশ, আমরা না মায়ের লাশকে আজ রাত আমাদের বাড়িতেই রাখি, এই বাড়িতেই রাখি। কল্পনা, আজ রাত নয়, আজ রাত নয়। আমরা সব সময় আমাদের মাকে এই বাড়িতেই রাখবো, আর ওই ফ্রিজে থাকবে। কারণ এই ফ্রিজের মধ্যে মায়ের ডেড বডি খারাপ হবে না, কারণ প্রত্যেক মাসে আমাদের মায়ের বুড়ো আঙুলের ছাপের প্রয়োজন হবে। কারণ পেনশনের টাকার প্রয়োজন তো পড়বেই দাদা, তাই জন্য মা এই বাড়িতেই থাকবে। মা মারা যায়নি, মা বেঁচে আছে দাদা, বেঁচে আছে। পাগল হয়ে গেছিস তুই, নেশায় পাগল হয়ে গেছিস।
আর এইসব যা তুই বলছিস না সেগুলো আমি করতে দেবো না। ঠিক আছে দাদা, করুন না এসব, আর যাও পুলিশের কাছে। আমিও পুলিশকে বলে দেবো যে মায়ের খুনটা আমি আর দাদা দুজনে মিলে করেছি। আরে আমি রাজেশ, আমি বলছিলাম কি, রবি যা বলছে তা আমরা মেনে নিই প্লিজ। দাদা দাদা প্লিজ আপনি রাজি হয়ে যান। চলো বৌদি, মাকে তুলে ফ্রিজে রেখে দিই। হ্যাঁ। চলো। রবি জেনে বুঝে নিজের মাকে খুন করেনি, ওর এটা নিয়ে আফসোস ছিল। কিন্তু টাকার লোভ ওর চোখে এমন পর্দা পড়িয়েছিল যে ওর মাথায় আবার একটা অপরাধ জন্ম নিল। রাজেশ ওর মার মৃত্যুতে ভেঙে পড়েছিল, কিন্তু ওর স্ত্রী আর রবির সামনে ওর একটা কথাও টেকেনি, আর অনিচ্ছা সত্ত্বেও ওকে এই অপরাধে অংশ নিতে হলো। কথায় বলে একটা মিথ্যেকে লুকোতে অনেক মিথ্যে বলতে হয়, ঠিক সেভাবেই এই অপরাধটা গোপন করার জন্য এই চারজন অপরাধের সব সীমা লঙ্ঘন করে গেল। নিজেদের মাকে খুন করার পর তার শেষকৃত্য করার বদলে ওরা মৃতদেহটা ফ্রিজে রেখে দিল, যাতে মায়ের হাতের আংটির ছাপ নিয়ে প্রত্যেক মাসে ব্যাংক থেকে পেনশনের টাকা তোলা যায়। এটা একটা চরম ঘৃণ্য অপরাধ, আর প্রত্যেককে ক্রমাগত মিথ্যে বলে যাচ্ছিল যে মা বেঁচে আছেন, তীর্থযাত্রায় গেছেন। এর মধ্যে 20 দিন কেটে গেছে, আর সেই দিনটা এসেই গেল যেদিন পেনশনের টাকা তোলার জন্য রাজেশকে ব্যাংকে যেতে হবে। দাদা, আজ 2 তারিখ, তোমার মনে আছে তো যে তোমাকে ব্যাংকে যেতে হবে? যাও, আর দেরি করো না। দাদা, প্যাড আর পেপার নিয়ে এসো। হ্যাঁ, দাও দাও। এইটা 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 আমাকে দাও। এটা ধরো। এই নাও, বড় ছেলে হওয়ার কর্তব্য পালন করো। ব্যাংকে যাও আর পেনশনের টাকাটা তুলে আনো। যাও। আরে রাজেশ বাবু, আসুন আসুন, বসুন। কেমন আছেন? আগে আমি ঠিক আছি। পেনশন? সুমিতাদি কেমন আছেন? আমি জিজ্ঞেস করছি সুমিতাদির শরীর ঠিক আছে তো? আগে মাও ঠিক আছে। সুমিতাদির সঙ্গে দেখা হয়েছিল অনেক দিন আগে, ওনাকেও একদিন ব্যাংকের সঙ্গে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, দেন পেনশনের স্লিপটা। সব তো কম্পিউটারে চেক করতে হবে, মিলিয়ে দেখতে হবে না? এটা কি? আরে পেনশনের স্লিপ তো নিয়ে আসতে হতো, এই বাজারের স্লিপটা কেন নিয়ে এসেছেন? বিউলির ডাল, মসুর ডাল, সর্ষের তেলে কি? এ তো বাজারের স্লিপ দিচ্ছ। সরি, ভুল হয়ে গেছে। আরে পেনশনের স্লিপটা দাও। সকাল সকাল নেশাবান করেছো নাকি? কোনো সমস্যা হয়েছে? মানে দাদা যে এখন কেন আসছে না কে জানে। জানি না আজ কি হবে। সকালবেলা যাওয়ার সময় ও খুব টেনশনে ছিল, আর যদি ভয়েও সব কথা বলে দেয় তো? আর যদি কেউ সন্দেহ করে ফেলে তাহলে? আর যদি ওকে কেউ প্রশ্ন করা শুরু করে তাহলে তো ও ভয়ে সব সত্যি বলে দেবে। আমি তো প্রথমেই বলেছিলাম দাদাকে না পাঠিয়ে বরং তুমি চলে যেতে পারতে ব্যাংকে। আরে বাবা, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আরে প্রত্যেকবার দাদা যায় ব্যাংক থেকে টাকা তোলার জন্য, আমি যেতে আমার ব্যাংকের লোকে সন্দেহ হয়ে গেলে? আরে তুমি ওর সঙ্গেই চলে যেতে না হয়? বৌদি কি করে যেতাম, সবসময় তো দাদা। দাদা, কাজ হয়ে গেছে? বলো কিছু। সকাল থেকে এটা ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে।
খুলে দেখে নাও। মোবাইল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আর কিছু না? আচ্ছা ঠিক আছে। তুমি রোজ আমাকে এইভাবে ভালোবাসতে থাকো আর আমি রোজ তোমাকে একটা নতুন গিফট এনে দেবো। কি ব্যাপার বলো তো, আজকাল প্রত্যেক মাসেই তুমি গিফট নিয়ে আসছো। কোনো সিন্ধুকের চাবি খুঁজে পেয়েছো নাকি? বেবি, তোমার কাজ হলো আম খাওয়া, আটি গোনাটা তোমার কাজ নয়। আচ্ছা আমাকেও বলো যে এরকম খেতে কোন কোন ফসল ফলে। তুমি শুধু আমাকে আদেশ করো যে তোমার প্রয়োজনটা কি। আমার তো সোনার একটা চেন চাই। ব্যাস, পরের মাসে দিচ্ছি। তার বদলে তুমি আমাকে কি দেবে? যেটা তুমি চাইবে। শোনো না, হুম, এবারে পেনশন পেলে না আমার একটা সোনার ইয়ারিং চাই। হ্যালো। হ্যালো দাদা, আমি আস্থা। হ্যাঁ আস্থা, বল। দাদা তুমি কেমন আছো? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? আমি ঠিক আছি। দাদা মা কেমন আছে? মা ঠিক আছে। কতদিন হয়ে গেছে মায়ের সঙ্গে কথাই বলিনি। মাকে ফোনটা দাও না। আচ্ছা মা বাড়িতে আছে তো? হ্যাঁ, মা বাড়িতেই আছে। তাহলে ফোনটা দাও না মাকে, আমি কথা বলবো। হ্যাঁ মা, হ্যাঁ মা। আরে বলো, মা জব করছে। আস্থা, মা জব করছে, এখন কারোর সঙ্গে কথা বলবে না। তুই তো জানিসই যে জব করার সময় মা কারোর সঙ্গে কথা বলে না। ঠিক আছে দাদা। আচ্ছা দাদা বৌদি কেমন আছে? হ্যাঁ, কল্পনাও ভালো আছে, আর রবি আর পায়েলও ভালো আছে। তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ দাদা, এখানে সব ঠিক আছে। আচ্ছা দাদা, আমার কিছু কাজ আছে, আমি ফোন রাখছি। আর হ্যাঁ, মায়ের সঙ্গে কিন্তু আমার কথা বলাতে ভুলবে না। একটা কাজও না তোমার দ্বারা ভালোভাবে হয় না, তুমি না সবাইকে ফাঁসিয়েই ছাড়বে। আরে কাকিমা, আপনি? নমস্কার। ভালো থাক। সুমতি দিদি আরে মা বাড়িতে নেই। কোথায় গেছে? আসলে চারধামের যাত্রার জন্য তীর্থে গেছে। কি? কিন্তু ও তো আমাকে এ ব্যাপারে কিছু জানায়নি। ও আসলে আস্থা শ্বশুর শাশুড়ি হঠাৎ করে প্ল্যান করলো, তাই মাকেও সঙ্গে নিয়ে গেছে তীর্থে। আচ্ছা, তাই তো দেখছি। কি? শাশুড়ি মা তীর্থে যেতেই তোমার তো সাজগোজই বদলে গেছে। আরে না না কাকিমা, এরকম কোনো ব্যাপার নয়। আসলে কাল আমাদের বিবাহ বার্ষিকী ছিল, তাই এই শাড়িটা রাজেশই আমায় গিফট করেছে। আমি শুনলাম রাজেশ নাকি দোকানটা একেবারে বন্ধ করে দিল। হ্যাঁ, ও বাড়িতে বসেই নিজের কাজ সামলায়, আর ওর আজকাল কাজও ভালো চলছে। বাহ, সুমতি দিদির প্রার্থনা তাহলে কাজে এলো। হ্যাঁ। আচ্ছা ও কবে ফিরবে বলো তো? সেটা তো বলতে পারবো না কাকিমা, মা ফোন করলে আমি জিজ্ঞেস করে বলে দেবো আপনাকে। আচ্ছা আমি আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ।